পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন। মব সন্ত্রাস বন্ধ না করলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে, বলছেন গোলাম মাওলা রনি। জানাবো সব লক্ষ্যই ব্যর্থ, নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো। এবং সর্বশেষ জানাবো টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন। ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে গনি খান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। বিকেল 3টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত গনি খান নগরকান্দা উপজেলার গোয়াইলপোতা গ্রামের আমির খাঁর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, স্বামী প্রবাসে থাকায় 2019 সালের 20 এপ্রিল ওই গৃহবধূ শ্বশুরের ধর্ষণের শিকার হন। এক পর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে একই বছরের 28 জুন নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই গৃহবধূর ভগ্নিপতি। এ মামলাটি তদন্ত করেন ফরিদপুর নগরকান্দা থানার উপপরিদর্শক আব্দুস সালাম খান। তিনি তদন্ত শেষে 2020 সালের 20 আগস্ট গনি খাঁকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। মব সন্ত্রাস বন্ধ না করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে, বলছেন গোলাম মাওলা রনি। মব সন্ত্রাস বন্ধ করতে না পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও এটা ঘটবে, এমনটা মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি। তার মতে, ভবিষ্যতে পুলিশের কোনো আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে গলায় জুতার মালা পরিয়ে এমন মব সৃষ্টি করা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাই এখনই এই অপশক্তির বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে। সম্প্রতি সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে মবের প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় এসব কথা বলতে শোনা যায় তাকে। গোলাম মাওলা রনি বলেন, নুরুল হুদার গলায় যে জুতার মালা পড়েছে এবং তার গালে যে জুতার বাড়ি পড়েছে, এটা পুরো রাষ্ট্রীয় যে ব্যবস্থা, আমাদের দেশের রাষ্ট্রীয় যে স্থিতি, তার ভেতর নাড়িয়ে দিয়েছে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এই বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে। ইউনূসের কথা মতো কে এই কাজগুলো করবে? ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তিনি যে কথাবার্তাগুলো বলছেন এগুলো শুনলে মেজাজ ঠিক থাকে না। তিনি এই নুরুল হুদার এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন, পত্রিকায় দেখলাম, মানে এই বয়স্ক মানুষ যিনি একজন ভালো মানুষ, তাকে দিয়ে এসব বলানো হচ্ছে কেন? এত বড় একটা ঘটনা ঘটানোর পরে যে ল্যাঙ্গুয়েজ, এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না। এই নুরুল হুদার ঘটনার পর যে উগ্রবাদটা চালু হলো, কোনো উগ্রবাদ থাকে না। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনও এই মবের শিকার হবেন জানিয়ে গোলাম মাওলা রনি বলেন, বিএনপির খুব রাগ ব্রিগেডিয়ার সাখাওয়াতের প্রতি, খুব ক্ষোভ। কেননা ব্রিগেডিয়ার সাখাওয়াত মূলত 1/11-এর সময় নির্বাচন কমিশনার হিসেবে পুরো কমিশনকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি নিজে 1/11-এর কুশীলবদের সঙ্গে মিলে বিএনপির অফিসে তালা লাগাতে আসছেন এবং যেসব কথাবার্তা বলেছেন, নুরুল হুদার চেয়ে বিএনপি নেতাকর্মীদের রাগ ক্ষোভ অনেক বেশি। এখন সাখাওয়াত সাহেবের সঙ্গে যদি এরকম মব হয়, কারণ মানুষ তো সাহস পেয়ে গেছে, সাখাওয়াত সাহেবের সঙ্গে এখন হোক বা 2 দিন পরে হোক, বিএনপি যদি ক্ষমতায় আসে, লিখে রাখেন সাখাওয়াত সাহেবের সঙ্গে আরও বেশি মব হবে। সেটা ফিরাবেন কিভাবে যদি এখনো পর্যন্ত আপনারা সতর্ক না হন? রনি আরও বলেন, এখন এরকম যদি কোনো পুলিশের আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে গলায় জুতার মালা পরিয়ে এভাবে জনগণ মব তৈরি করে, তাহলে রাষ্ট্র কি আর থাকে? ফলে এখনও সময় আছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা নয়, বরং তাদের পেছনে যে শক্তি আছে, শিকড় আছে, সেই শিকড় ধরে টান দিতে হবে এবং এই শিকড় যদি বন্ধ করা না যায়, রাষ্ট্রের কোনো পথ নিরাপদ নয়। সব লক্ষ্যই ব্যর্থ, নেতানিয়াহু ইরানে যা করতে চেয়েছিলেন হয়েছে তার উল্টো। ইরানের সঙ্গে টানা 11 দিন যুদ্ধ করেছে দখলদার ইসরায়েল, যা 12তম দিনে শেষ হয়েছে। দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন তারা ইরানে যুদ্ধের সব লক্ষ্য অর্জন করেছে। স্বল্পমেয়াদী এ যুদ্ধের শুরুতে নেতানিয়াহু 2টি লক্ষ্য ঠিক করেছিলেন: ইরানের পারমাণবিক কার্যক্রম ধ্বংস ও দেশটির সরকারের পতন ঘটানো। কিন্তু পারমাণবিক অবকাঠামো কি ধ্বংস হয়েছে? উত্তর খুব সম্ভবত না, কারণ যুক্তরাষ্ট্র ইরানের সবচেয়ে সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েও সেটি
সেটি ধ্বংস করতে পারেনি। এমনকি সেখানে যেসব সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের মজুদ ছিল সেগুলো আগে সরিয়ে ফেলে তেহরান। এই ইউরেনিয়াম পারমাণবিক কার্যক্রমের সবচেয়ে বড় উপাদান। যেহেতু এগুলো অক্ষত আছে, তার অর্থ দখলদার ইসরায়েলের এ লক্ষ্য ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পারমাণবিক কেন্দ্রগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান সেটি কখনো প্রকাশ করতে দেবে না। ইসরায়েল কি ইরানের সরকার পতন ঘটাতে পেরেছে? সহজ উত্তর না। যুদ্ধের শুরুতে ইসরায়েলি ইরানের সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করে। তাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা তৈরি করা এবং সাধারণ মানুষকে উস্কে দিয়ে সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান ঘটানো। ইসরায়েলের একটি ধারণা আছে, শত্রুদের ঘায়েল করার সবচেয়ে বড় উপায় হলো তাদের উচ্চপদস্থ নেতাদের গুপ্ত হত্যা করা। ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে এক্ষেত্রে সফলতা পেয়েছিল, কিন্তু অন্য আর কোথাও পায়নি। ইরানে এই কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের যখন ইসরায়েল হত্যা করলো, তখন দেশটির সাধারণ মানুষ তাদের পক্ষে উল্টো একত্রিত হয়েছে। ইসরায়েলের ইরানি বিপ্লবে গার্ডের প্রধানকে হত্যা করেছে, যাকে ইরানের অনেক মানুষই পছন্দ করতেন না, কিন্তু তিনি হত্যার শিকার হওয়ার পর যারা তাকে অপছন্দ করতেন তারাও বিপ্লবী গার্ডকে সমর্থন করা শুরু করেন। কারণ ইরানিরা দেখতে পান দখলদার ইসরায়েলে শুধুমাত্র ইরানের সরকারি অবকাঠামো নয়, পুরো ইরানের উপর হামলা চালাচ্ছে। ইসরায়েল ইরানের এভিন কারাগারে বোমা ছুড়েছিল। তাদের লক্ষ্য ছিল কারাগারে থাকা রাজবন্দীদের মুক্ত করে ইরানে অভ্যুত্থান ঘটানো, কিন্তু এর ফলাফল হয়েছে উল্টো। যারা কারাগারে ছিলেন তাদের কয়েকজনকে এখন অজ্ঞাত স্থানে নিয়ে গেছে ইরানি বাহিনী। ইসরায়েল ইরানের রাষ্ট্র টিভিতে হামলা চালিয়েছে। এটি ছিল অদ্ভুত বিষয়। তারা বলেছিল এখান থেকে মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছিল। কিন্তু এই হামলার পর ইরানিরা ইসরায়েলি টিভি স্টেশনকে হুমকি দেওয়া শুরু করে। ইসরায়েল কি বিশ্ববাসীকে পাশে পেয়েছে? উত্তর না। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি পারমাণবিক কেন্দ্রে হামলা চালাতে উদ্বুদ্ধ করতে পেরেছে। এই হামলার পর জার্মান চ্যান্সেলর সবার আগে এটির বৈধতা দিয়েছিলেন, কিন্তু বিশ্বের অন্যান্য দেশ এতে এতটা সম্মতি দেননি। এছাড়া ইরান কোনো ইউরেনিয়ামের মজুদি রাখতে পারবে না যে শর্ত ইসরায়েল দিয়েছিল, সেটিতে বিশ্ববাসী কর্ণপাত করেনি। বিশ্ব নেতারা বলেছেন বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম মজুদ করলেও ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ইরান জানিয়েছে তারা এক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুতি আছে। এছাড়া দখলদারদের হামলার পর এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মনে করছে ইরানের সঙ্গে বাণিজ্য করা তাদের জন্য বৈধ, যা ইসরায়েলিদের জন্য পরাজয়। অপরদিকে ইরানের বিজয়। যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল অল্প সময়ের মধ্যে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে সমর্থন হয়। এতে করে তারা যেখানে খুশি হামলা চালাতে পেরেছে, কিন্তু ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে, যেগুলো তাদের জনপ্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি শহরের প্রাণকেন্দ্রে সরাসরি আঘাত এনেছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটিয়েছে। যুদ্ধ চলতে চলতে ইসরায়েলিদের প্রতিরক্ষা মিসাইল ফুরিয়ে আসছিল, অর্থাৎ সময় আর কিছুদিন গেলে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতায় আর তাদের থাকতো না। মিসাইলগুলো এত দ্রুত কমছিল যে সেগুলো আবার কম সময়ের মধ্যে ইসরায়েলের জন্য পাওয়াও সম্ভব ছিল না, অর্থাৎ একটা সময় গিয়ে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা হারাতো তারা। এছাড়া যুদ্ধের কারণে ইসরায়েলি অর্থনীতি পুরোপুরি থমকে যাওয়ার পথে ছিল, যা ইরানের জন্য আরেকটি বিজয়। ইসরায়েলের হামলায় ইরানও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের অনেক অবকাঠামো ধ্বংস হয়েছে, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, কিন্তু ইরান চূর্ণ বিচূর্ণ হয়ে যায়নি ইসরায়েলের মতো এত বড় সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেও। ইরানের মিসাইল ইসরায়েলি ভবনগুলো আঘাত হানায় ইরানের ইজেম বৃদ্ধি পেয়েছে, যেখানে আশঙ্কা করা হচ্ছিল তাদের অস্তিত্ব সংকটে পড়বে। এছাড়া যুক্তরাষ্ট্রকে আগে থেকে জানিয়ে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে মিসাইল ছেড়ে এর মাধ্যমে তারা মূলত দ্বন্দ্ব ছড়িয়ে পড়া আটকায়। এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘনের পর দখলদার ইসরায়েল যখন ইরানে আবারও হামলা করতে যাচ্ছিল, তখনও ইরানের যথেষ্ট শক্তি ছিল ট্রাম্পকে বলার কোনো ইসরায়েল যেন নতুন করে আর হামলা না চালায়।